বাংলাদেশের সংবিধান কিন্তু শুধু একটা বই না, এটা একটা জাতির পুরো পরিচয়। কিন্তু যখন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা আসে তখন এর বিশাল পরিধি থেকে কোন বিষয়গুলো পড়ব আর কোনগুলো বাদ দেব এটা নিয়ে একটা দ্বিধা তৈরি হয়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সংবিধানের মূল কাঠামোটা একদম সহজভাবে ভেঙে দেখব, যাতে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি অংশগুলো খুব সহজেই মনে রাখা যায়। আচ্ছা, তাহলে প্রথমে এর মূল কাঠামোটা এক ঝলকে দেখে নেওয়া যাক। আমাদের সংবিধানে আছে মোট ১৫৩টি অনুচ্ছেদ। আর এই অনুচ্ছেদগুলোকে ভাগ করা হয়েছে মোট ১১টা ভাগে, ঠিক যেন একটা বইয়ের বিভিন্ন অধ্যায়ের মতো। আর এর সাথে আছে আরও ৭টা তফসিল। এই তফসিলগুলোতে মূলত দেশের ঐতিহাসিক দলিল আর নানান গুরুত্বপূর্ণ তালিকা যোগ করা হয়েছে। তো এই তিনটা সংখ্যা ১৫৩, ১১ আর ৭ পরীক্ষার জন্য কিন্তু খুবই জরুরি, এগুলো মনে রাখতেই হবে। তাহলে আর দেরি কেন, চলুন এই ফাউন্ডেশনাল দলিলের গভীরে গিয়ে দেখি এর ভেতরে আসলে কি কি আছে। আমরা মোট ৬টা ধাপে পুরো সংবিধানটাকে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এর জন্মটা কিভাবে হলো, এরপর জানব এর আত্মা বা মূলনীতিগুলো কি, তারপর একে একে দেখব নাগরিকদের মৌলিক অধিকার, সরকারের গঠন, রাষ্ট্রের স্তম্ভ হিসেবে কাজ করা প্রতিষ্ঠানগুলো এবং সবশেষে এর জীবন্ত ইতিহাস। তো আমাদের প্রথম অধ্যায়, চলুন দেখি এই অপরিহার্য দলিলটা ঠিক কিভাবে তৈরি হলো। এখানে একটা বিষয় খেয়াল করুন, ৪ নভেম্বর ১৯৭২-এ সংবিধানটা গৃহীত হওয়ার ঠিক ১.৫ মাসের মাথায়, মানে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিনেই এটা পুরোপুরি কার্যকর হয়। এই যে একটা দ্রুততা, এটা কিন্তু একটা নতুন জাতির নিজের পায়ে দাঁড়ানোর, নিজস্ব শাসন ব্যবস্থা তৈরির একটা দৃঢ় সংকল্পের প্রতীক। এই সংবিধান তৈরির পেছনে কিন্তু বেশ কিছু মানুষের অবদান আছে, যাদের কথা আমাদের জানতেই হবে। যেমন এর যে হাতে লেখা মূল কপিটা, সেটা লিপিকার ছিলেন শিল্পী আব্দুর রৌফ। আবার খসড়া প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানো। এই নামটা মনে রাখা খুব জরুরি, কারণ ৪৬তম বিসিএস পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। আর সংবিধান গৃহীত হওয়ার পর থেকে এর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে আমাদের সুপ্রিম কোর্ট। চলুন এবার আমরা সেই সব অনুচ্ছেদের দিকে নজর দিই যেগুলো আমাদের রাষ্ট্রের চরিত্র ঠিক করে দিয়েছে আর বিশ্বের সাথে তার সম্পর্ক কেমন হবে সেটাও নির্ধারণ করে দিয়েছে। এই অনুচ্ছেদগুলো আসলে একটা দেশের পরিচয় ঠিক করে দেয়। যেমন ৩ নম্বর অনুচ্ছেদ বলছে রাষ্ট্রভাষা হবে বাংলা। আবার ৬-এর ২ নম্বর উপ অনুচ্ছেদে বলা হচ্ছে নাগরিকরা বাংলাদেশী হিসাবে পরিচিত হবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনুচ্ছেদ ৭-এর খ, যা পরিষ্কারভাবে বলছে সংবিধানই দেশের সর্বোচ্চ আইন এবং এর যে মৌলিক বিধানগুলো সেগুলো কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আর ঠিক এই কারণেই ৪৫তম বিসিএসের মতো বড় পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। এখানে একটা প্যাটার্ন কিন্তু স্পষ্ট। যেমন ধরুন অনুচ্ছেদ ২২, যেটা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার কথা বলে, কিংবা অনুচ্ছেদ ২৫, যেটা আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করে দেয়। এই অনুচ্ছেদগুলো থেকে বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ৪৬তম আর ৪১তম দুটো বিসিএস পরীক্ষাতেই কিন্তু পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন ছিল। এটা থেকেই বোঝা যায় রাষ্ট্রের কাঠামো তৈরিতে এই নীতিগুলো কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, রাষ্ট্রের পরিচয় তো জানা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল সংবিধান তার নাগরিকদের কিভাবে রক্ষা করে। এই অংশে আমরা সেই সব অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব যেগুলো আসলে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত অধিকারের মূল ভিত্তি। এটা একটা খুবই মৌলিক প্রশ্ন, তাই না? আর এর উত্তর সংবিধান দিয়েছে বেশ কয়েকটা শক্তিশালী অনুচ্ছেদের মাধ্যমে। আর উত্তরটা হল সমতার এই দুটো শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে। দেখুন, অনুচ্ছেদ ২৭ সরাসরি বলছে আইনের চোখে সবাই সমান। এই প্রশ্নটা ৪৬তম এবং ৩৭তম বিসিএসে এসেছিল। আর অনুচ্ছেদ ২৮-এ ২ নম্বর উপ অনুচ্ছেদ বিশেষভাবে নারী পুরুষের সমতার কথা বলে, যা ৪৪তম বিসিএসের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কিন্তু শুধু অধিকারের গ্যারেন্টি থাকলেই তো হবে না, তাই না? অধিকারটা প্রয়োগ করার পথও তো থাকতে হবে। ঠিক এখানেই আসে অনুচ্ছেদ ১০২-এর ভূমিকা। যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে এই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করে তার প্রতিকার চাওয়া যায়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টাও কিন্তু ৪৪তম বিসিএসের প্রশ্নপত্রে ছিল। তো অধিকারের কথা তো হলো, চলুন এবার দেখি এই অধিকারগুলোকে রক্ষা করার জন্য যে সরকার ব্যবস্থা, তার কাঠামোটা কেমন। একটা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংবিধান কিন্তু ক্ষমতাকে পরিষ্কারভাবে ৩টা প্রধান শাখায় ভাগ করে দিয়েছে: নির্বাহী, আইনসভা আর বিচার বিভাগ। এর মূল উদ্দেশ্যই হল ক্ষমতার যেন অপব্যবহার না হয় এবং একটা বিভাগ যেন আরেকটা বিভাগের ওপর নজর রাখতে পারে। আর এই স্লাইডটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক ছোট ছোট তথ্য লুকিয়ে আছে। যেমন প্রশ্ন আসতেই পারে, প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? উত্তর হল রাষ্ট্রপতি। আর এটা বলা আছে অনুচ্ছেদ ৯৫-এ, যা ছিল ৪৬তম বিসিএসের প্রশ্ন। কিংবা জাতীয় সংসদের কোরাম হতে কতজন সদস্যের উপস্থিতি লাগে? উত্তর হল ৬০ জন, যা একাধিকবার পরীক্ষায় এসেছে।
এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলোই কিন্তু পরীক্ষায় ব্যবধান করে দেয়। সরকারের এই প্রধান শাখাগুলো ছাড়াও সংবিধান কিন্তু রাষ্ট্রের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ পরিচালনার জন্য কয়েকটি মূল প্রতিষ্ঠান তৈরি করেছে। সরকারি চাকরি প্রার্থীদের কাছে এই অনুচ্ছেদটা সম্ভবত সবচেয়ে পরিচিত, অনুচ্ছেদ ১৩৭, যার মাধ্যমে সরকারি কর্ম কমিশন বা পিএসসি প্রতিষ্ঠা করা হয়েছে। ৩৮তম, ৩১তম এবং ২৪তম বিসিএস সহ অসংখ্য পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, তাই এটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক একইভাবে অনুচ্ছেদ ১১৭ অনুযায়ী যে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিভিন্ন মামলার নিষ্পত্তির জন্য এই বিশেষ আদালতগুলো তৈরি করা হয়েছে। ৪০তম এবং ৩৫তম বিসিএসে কিন্তু এই অনুচ্ছেদ থেকেই প্রশ্ন করা হয়েছিল। আর সব শেষে একটা কথা মনে রাখতে হবে, সংবিধান কিন্তু শুধু কিছু নিয়মকানুনের বই না, এটা আমাদের জাতির ইতিহাস আর তার যাত্রাপথের একটা জীবন্ত রেকর্ড। এর তাফসিলগুলোর দিকে তাকালেই সেটা বোঝা যায়। যেমন পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, আবার সপ্তম তফসিলে আছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। এই দুটো তথ্যই কিন্তু ৪০তম বিসিএসের প্রশ্ন ছিল। অন্যদিকে সংবিধানের বিভিন্ন সংশোধনীগুলো জাতির রাজনৈতিক বিবর্তনের সাক্ষী। যেমন পঞ্চম সংশোধনী, যাকে সংবিধানের প্রথম বিকৃত হিসেবেও বলা হয়, তা আমাদের রাজনৈতিক যাত্রার এক জটিল অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। সত্যি বলতে সংবিধান হলো একটা জাতির আত্মজীবনী। এর প্রত্যেকটা অনুচ্ছেদ, প্রত্যেকটা সংশোধনী একটা বড় গল্পের এক একটা অংশ। এই পুরো গঠনতন্ত্রটা বোঝা শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দেশ এবং তার ভবিষ্যৎকে বোঝার জন্যও অপরিহার্য। এর পরের অধ্যায়টা কি হবে তা হয়তো আমাদের সবার হাতেই লেখা হবে।